সো আগের দিন আমরা পড়েছি কর্ণাটকের সেকেন্ড ওয়ার, মানে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা, যে কিভাবে দুটো টিম ফরমেশন হলো সেটা আমরা পড়েছি। আজকের আমরা পড়বো কর্ণাটকের সেকেন্ড ওয়ার এবং থার্ড ওয়ার, পুরো শেষ পর্যন্ত আমরা আজকে পড়বো। ওকে, তার আগে আমি জেনে নিই লাস্ট ক্লাস থেকে কারোর কিছু কনফিউশন আছে? একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছে, হওয়ার কথা, সেটা কি? কারোর মনে এসছে কি সেই কনফিউশনটা লাস্ট ক্লাস থেকে? এখানে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত শেষ করেছিলাম, এবার এর পর থেকে আমরা এগোবো। আমাকে বলো, একটা কনফিউশনের জায়গা আছে, এটা কি কারোর মনে এসছে পড়তে পড়তে বা ক্লাস করতে করতে, যে স্যার এই জায়গাটা একটু কনফিউশন হচ্ছে? এনিওয়ান? তাহলে কনফিউশনটা কোথায় সেটা একটু বলে দেওয়া যাক। তোমরা আমাকে বলো, চান্দা সাহেব আর আনোয়ার উদ্দিন কেন দুজন অপোজিটে আছে? এনিওয়ান? কেউ গল্পটা বলো, এরা দুজন কেন একে অপরের বিপরীতে আছে? স্যার ওই দোস্ত আলী ছিলেন। তারপর ওই যে ওনার ছেলে ছিলেন হুম। চান্দা সাহেব জামাই ছিলেন, আর ওই কি বলে ওনার নাম, আনোয়ার উদ্দিন। আনোয়ার উদ্দিন। উনি তো হ্যাঁ, মানে ওদের সাথে কোনো ব্লাড রিলেশনই ছিল না। তো ছিল ওই না। আহ, কি বলে মাদ্রা বলো বলো বলো। যখন সাদাতুল্লাহ খান সেকেন্ড মারা গেলেন, হ্যাঁ, তখন ওই আনোয়ার উদ্দিন ওই সামলানোর তখন দায়িত্ব আসফ জাহ নিলেন। ফার্স্ট কি করলো, আনোয়ার উদ্দিনকে বললো যে ঠিক আছে, এবার থেকে তুমি কর্ণাটকটা সামলাবে, ঠিক হ্যাঁ, আছে? আর চান্দা সাহেব তো ওদিকে মারাঠারা ওকে ধরে নিয়েছিল, অ্যারেস্ট করে নিয়েছিল, তো মারাঠারা হ্যাঁ, যখন ওকে ছাড়লো, ও দেখলো যে আমার সিংহাসনে অন্য আর একটা লোক বসে আছে, সেজন্য ওরা দুজন একে অপরের শত্রু হয়ে গেল। চান্দা সাহেব হুম, এখন কি চাইছে? কর্ণাটকের নবাব হতে চাইছে। তাহলে ঠিক আছে স্যার, এখানে ভ্যালিড পয়েন্ট আছে একে অপরের বিপরীতে যাওয়ার। ফ্রেঞ্চ আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একে অপরের বিপরীতে যাওয়ারও ভ্যালিড গ্রাউন্ড আছে, নো প্রবলেম। আমাকে বলো, মুজাফফর জাং আর নাসির জাং এরা দুজন একে অপরের বিপরীত যাবে কেন? সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে স্যার, আসফ জাহ ফার্স্ট যখন মারা গেলেন, আসফ জাহ ফার্স্টের দুটো উত্তরাধিকার ছিল মেনলি পাওয়ার জন্য সিংহাসনটা, একটা ওনার নিজের ছেলে নাসির জাং, আর একটা ওনার নাতনি। আচ্ছা সরি, এখানে আমি ক্লিয়ার করে দিই, আমি গত ক্লাসে আমি মুজাফফর জাংকে জামাই বলেছিলাম, এটা জামাই না, এ হলো সন ইন ল, মানে আসফ জাহ ফার্স্টের মেয়ের ছেলে, মানে আসফ জাহ নাতি, ঠিক আছে? সরি, ডটার ইন ল হবে। বাংলায় লিখে দিই, ওকে, নাতি, সন ইন ল, সরি, নাতি, ঠিক আছে? তো এবারে কথা হলো, আসফ জাহ ফার্স্টের একটা মেয়ে ছিল, তার ছেলে এটা, তো মেয়েটা তো পাবে না, ছেলেই পাবে। কিন্তু নাসির জাং যেহেতু ওর বাবাকে মারার চেষ্টা করেছিল একটা সময়, তাই নাসির জাংকে উনি দিয়ে যাননি, উনি সিংহাসনটা মোজাফফর জাংকে দিয়ে গেছে। ওকে, তো এই নিয়ে মোজাফফর জাং এবং নাসির জাং একে অপরের শত্রুতা। নাসির জাং বলছে যে আমার বাবার সিংহাসন আমি পাবো, ও কোথাকার কে, এখানে এসে কেন বসে আছে? তো দুজনের মধ্যে শত্রুতা তৈরি হয়েছে। কিন্তু তোমরা আমাকে এইটুকু বলো, মোজাফফর জাং এদের টিমের সাথে কেন হাত মেলালো, আর নাসির জাং এদের টিমের সাথে কেন হাত মেলালো? এটা তো হতেই পারতো যে নাসির জাং এদিকে টিমের সাথে হাত মিলিয়েছে, মোজাফফর জাং এদিকে টিমের সাথে হাত মিলিয়েছে, এটা কেন হলো না? মোজাফফর জাং কেন চান্দা সাহেব আর ফ্রেঞ্চের সাথে হাত মেলালো? এনিওয়ান? কেউ গেস করবে? কারণ স্যার আনোয়ার উদ্দিন তো তখন মানে বসে আছে সিংহাসনে, হ্যাঁ, ওই জন্যই। হ্যাঁ, কিছুটা হয়েছে, কিছুটা হয়েছে, আনোয়ার উদ্দিনের পয়েন্ট আছে এর মাঝে যদিও। দেখো, তো এই পর্যন্ত যখন স্টোরিটা ছিল যে চান্দা সাহেব ফ্রেঞ্চের সাথে হাত মেলালো, ওদিকে আসফ জাহ মারা গেল, মুজাফফর জং সিংহাসনে বসলো, হায়দ্রাবাদটা পেয়ে গেল, নাসির জং হায়দ্রাবাদটা থেকে বঞ্চিত হলো। এবারে মুজাফফর জং ইনি সিংহাসনে বসার পরে ইনি এটা মানতে পারছেন না যে কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিন হওয়ার কথা নয়, কর্ণাটকের নবাবের দাবিদার, অ্যাকচুয়াল দাবিদার চান্দা সাহেব। মানে মুজাফফর জং আনোয়ার উদ্দিনকে ওখান থেকে সরাতে চাইছিল, যে ওটা চান্দা সাহেবের দাবিদার, চান্দা সাহেবই ওর আসল দাবিদার, ঠিক আছে? তাহলে এই জন্য মুজাফফর জং চান্দা সাহেবের দিকে চলে আসলো।
আর যখনই মুজাফফর জং চান্দা সাহেবের টিমে চলে আসলো, অটোমেটিক্যালি নাসির জং তাহলে কাদের সাথে হাত মেলাবে? নিশ্চয়ই ওর অপোনেন্ট যে দুজন আছে, আনোয়ারউদ্দিন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ। ওকে, তো ক্লিয়ার হয়ে গেছে টিম ফরমেশনটা কিভাবে হলো। এখানে কারোর প্রশ্ন আছে কোনো? চলো, তাহলে আমার কাছে স্যার দুটো টিম ফরমেশন হয়ে গেল। নেক্সট, এবারে মেন লক্ষ্য কি আছে? সবার প্রথম লক্ষ্য কি আছে? মুজাফফর জংও চায় যে কর্ণাটকের নবাব যে বসে আছে আনোয়ারউদ্দিন, তাকে হত্যা করে ওটাকে চান্দা সাহেবকে দিয়ে দেওয়া, আর চান্দা সাহেবও তাই চাইছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ওদের সাহায্য করার জন্য সেটাই চাইছে। তো প্রথমে ওদের টার্গেট হলো এই তিনজনের মধ্যে আনোয়ারউদ্দিন। এটাই হলো এদের মেন টিম এর মেন টার্গেট, মানে ফ্রেঞ্চ টিমের মেন টার্গেট। ঠিক আছে, চলো। তো ওরা সবাই মিলে কি বললো যে ফ্রেঞ্চ টিম তিনজন মিলে প্ল্যান করলো যে আচ্ছা, কর্ণাটকের রাজধানী হলো আরকুট। ঠিক আছে, আরকুট বলে একটা জায়গা, ওটা কর্ণাটকের রাজধানী ছিল। তো আরকুটে যে আনোয়ারউদ্দিন বসে আছে, ওরা সেদিকে মুভমেন্ট করতে স্টার্ট করলো কবে? 1748 সালে। ঠিক আছে, এবারে এটা মুভমেন্ট যখনই করছে তার কিছুদিন পরে আনোয়ারউদ্দিন জেনে গেছে যে আমার দিকে ওরা ফ্রেঞ্চ টিম এগিয়ে আসছে, মানে কে? চান্দা সাহেব, ডুপ্লেক্স এবং মুজাফফর। তো আর এবার ও দেখলো যে আরকুটে এসে যদি যুদ্ধ করে তাহলে আমার রাজধানীটা কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে। ওই জন্য আরকুট থেকে কিছুটা এগিয়ে আম্বুরে আনোয়ারউদ্দিন নিজের সৈন্যবাহিনীকে ফিট করে রাখলো। ঠিক আছে, আর এরাও এদিক থেকে এগিয়ে আসছে। তো দুজনের কোথায় দেখা হলো? দুজনের আম্বুরে দেখা হলো কখন? 1748 সালে। 1748 সালে তাহলে ফ্রেঞ্চ টিমের সাথে আনোয়ারউদ্দিনের দুর্দান্ত একটা ফাইট হলো। এই ফাইটে কি হলো? আনোয়ারউদ্দিন মারা গেল এবং চান্দা সাহেব কি করলো? ও কর্ণাটকের নবাবের মুকুটটা পরে নিল। ওকে, মানে যেহেতু এরা তিনজন ছিল আর ও একা ছিল, তো মানে ওর সাহায্য করার জন্য ওদিক থেকে নাসির জং আর ইংরেজ ততক্ষণে এসে পৌঁছাতে পারেনি। তার আগেই আনোয়ারউদ্দিনকে ওরা তিনজন মিলে কি করলো? মেরে দিল। কোন যুদ্ধে? আম্বুরের যুদ্ধে। ওকে, ব্যাটেল অফ আম্বুরে। এবং কর্ণাটকের নবাব কে হয়ে গেল? চান্দা সাহেব হয়ে গেল কর্ণাটকের নবাব। ওকে, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার আছে? তাহলে আমাদের কাছে এখন স্কোর কি আছে? স্কোর হলো ফ্রেঞ্চ টিম 1 এবং ব্রিটিশ 0। ঠিক আছে, তাহলে ব্রিটিশদের টিমে এখন আমার একজন প্রতিনিধি ভ্যানিশ হয়ে গেছে, এখানে খালি হয়ে গেছে, ভ্যাকান্ট হয়ে গেছে। তাহলে এটাকে কে ফিল করবে? ব্রিটিশ এবং নাসির জং খুঁজতে থাকলো যে আনোয়ারউদ্দিনের কেউ আছে কিনা। তখন ওরা খোঁজ পেলো, হ্যাঁ, মোহাম্মদ আলী খান ওয়াল্লাজা এ হলো আনোয়ারউদ্দিনের পুত্র, কিন্তু ওর বয়সটা কিছুটা কম ছিল। ওকে, তাই ব্রিটিশ টিম কি বললো? ব্রিটিশ টিম ওয়াল্লাজাকে বললো, ব্রিটিশ টিম আর নাসির জং দুজন মিলে ওয়াল্লাজাকে বোঝালো যে তুমি আমাদের টিমে চলে এসো, তোমাকে আমরা তোমার বাবার যে জায়গা ছিল, যে রাজত্ব ছিল, মানে কর্ণাটক যে রাজ্য ছিল, তোমাকে আমরা ওটা ফেরত দেব, তুমি ওখানে তোমার বাবার মতো করে শাসন করবে। তো বললো ঠিক আছে, আমি তাহলে আপনাদের হয়ে ফাইট করব। ঠিক আছে, তো এর কিছুদিন পরে আমরা কোথায় ছিলাম? 1748-এ ছিলাম, আম্বুরের যুদ্ধ। এর কিছুদিন পরে দুটো পরপর যুদ্ধ হয় 1750-এ। কোথায় হয়? তিরুপতি বলে, মানে কর্ণাটকের মধ্যেই একটা, এরকম যদি বলো এই এলাকাটা যদি কর্ণাটক হয়, এখানে কোথাও একটা তিরুপতি বলে একটা জায়গা আছে, সেখানে দুটো বড় বড় যুদ্ধ হয় 1750 সালে। কাকে কেন্দ্র করে? ওই ওয়াল্লাজাকে কেন্দ্র করে। ঠিক আছে, যে আনোয়ারউদ্দিনের একজন ছেলে আছে, তাকেও যদি মেরে ফেলা যায় তাহলে কর্ণাটকের আর কোনো বংশধর, মানে আনোয়ারউদ্দিনের আর কোনো বংশধর থাকবে না। ওই জন্য ওয়াল্লাজা কি করলো? জিঞ্জি বলে একটা জায়গা ছিল, সেখানে একটা জায়গা ছিল জিঞ্জি কেল্লা বা জিঞ্জি ফোর্ট। সেই জিঞ্জি ফোর্টের চারিদিকে 13 কিমি উঁচু দেওয়াল ছিল, মানে ওই যে কেল্লাটা খুবই সুরক্ষিত কেল্লা ছিল। ঠিক আছে, এবং চারিদিকে 3টে পাহাড় দ্বারা পুরো ঘেরা ছিল। ওয়াল্লাজা কি করলো? সেই জিঞ্জি ফোর্ট বা জিঞ্জি কেল্লাতে গিয়ে লুকিয়ে পড়লো, যাতে ওকে ফ্রেঞ্চ টিম না মারতে পারে। ঠিক আছে, তা জিঞ্জি ফোর্টটা কোথায় আছে একটু দেখে নি। দেখো, এই যদি হয়, এটা পুরোটা কি? পুরোটা হলো কর্ণাটক, সবুজ দিয়ে দেখতে পাচ্ছ, সবুজ পুরোটা।
আর এই যে দেখতে পাচ্ছ ব্লু, এটা আরকুট মানে কর্ণাটকের রাজধানী। আর এই রেড কালার এটা হলো জিনজি, মানে আমাদের আরকুটে থেকে মাত্র ৮০ কিমি দূরত্বে। এই জিনজিতে এসে ওয়াল্লাজা কি হলো, ওয়াল্লাজা এখানে এসে লুকিয়ে পড়েছিল ওদের থেকে বাঁচতে। এবারে যখন লুকিয়ে পড়লো তখন কি হলো, তখন আচ্ছা এটা ১৭৫০ হবে, এটা ১৯৫০ হয়ে কেটে দাও, এটা হবে ১৭৫০। তখন ওই পুরো কেল্লাতে তো ঢুকতে পারবে না, ও চারিদিকে তো ওয়াল্লাজার সৈনিক মোটামুটি যারা টুকটাক বেঁচে আছে তারা গার্ড দিচ্ছে, প্লাস দুর্গটাও প্রচুর সুরক্ষিত। ওই জন্য বাইরে থেকে ফ্রেঞ্চ টিম কি করলো, মানে আহ, বাইরে থেকে পুরো কেল্লাটাকে ব্লাস্ট করে দিল। ঠিক আছে, ওর মধ্যে যদি ওয়াল্লাজা লুকিয়ে থাকে সেটা মারা যাবে। জিঞ্জি ফোর্টে উপরে ওরা প্রচুর বোম বিস্ফোরণ করলো। ঠিক আছে, কিন্তু ততক্ষণে কি হলো, ততক্ষণে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে টিম আছে, নাসির জাং আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সে ওয়াল্লাজাকে সাপোর্ট করতে ওখানে পৌঁছে গেল তারা। ঠিক আছে, তো ওখান থেকে ওয়াল্লাজা কোনো ক্রমে কি হলো, কোনো ক্রমে বেঁচে ফিরলো। বাট ওখানে একটা যেহেতু আগে থেকে ফ্রেঞ্চ টিম ওখানে ছিল এবং ইংলিশ টিমও সেখানে চলে এলো ওকে বাঁচাতে, তো জিনজিতে একটা যুদ্ধ হলো। ঠিক আছে, তাহলে ব্যাটেল অফ জিনজি। এর আগে আমরা কি পড়লাম, ব্যাটেল অফ আমরা আম্বুর পড়লাম আজকের ক্লাসে, তারপরে ব্যাটেল অফ তিরুভেদি পড়লাম, তারপরে আমরা পড়ছি ব্যাটেল অফ জিনজি। এই যুদ্ধগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে, পরপর আসছে। এই ব্যাটেল অফ জিনজিতে কি হলো, যে নাসির জং ছিল সে কিন্তু মারা গেল। ঠিক আছে, ও ওয়াল্লাজাকে বাঁচাতে আসলো, বাঁচাতে এসে নিজেই মারা গেল। তাহলে যখন নাসির জাং যখন মারা গেল তখন মুজাফফরের রাস্তা ক্লিয়ার, ওর আর কোনো কম্পিটিশন নেই। তার ফলে কি হলো, এখন তাহলে কে কে বেঁচে আছে, এখন বেঁচে আছে তোমার যখন এ মারা গেল তোমার, তাহলে আর কে বেঁচে আছে, ব্রিটিশদের টিম থেকে নাসির জাং মারা গেল, ওয়াল্লাজা বেঁচে আছে আর ব্রিটিশদের টিম বেঁচে আছে। আর ওদিকে আগে থেকেই তো চান্দা সাহেব কর্ণাটকের নবাব হয়ে গেছিল আলাউদ্দিনকে মেরে ফেলে দিয়ে। আর এখন মুজাফফরের যে কম্পিটিশন ছিল নাসির জাং, সেও মারা গেল। ফলে হায়দ্রাবাদের অফিসিয়ালি নিজাম এখন কে হয়ে গেল, মুজাফফর জাং। তাহলে এখন স্কোর কত, স্কোর স্যার 2-0, ব্রিটিশ এখনো খাতা খুলতে পারেনি। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে? এনি ডাউট? ওকে, তাহলে ব্রিটিশদের কিন্তু ব্যাক ফুটে খেলছে ব্রিটিশরা, ওদিকে ফ্রন্ট ফুটে কে খেলছে, ফ্রন্ট ফুটে খেলছে ফ্রেঞ্চ টিম। ঠিক আছে, ব্রিটিশদের একে একে সমস্ত টিম মেম্বার কিন্তু মারা যাচ্ছে। ওকে, নেক্সট। তাহলে যেহেতু নাসির জাংকে মেরে দিল, তাই মুজাফফর জং অফিসিয়ালি এখন হায়দ্রাবাদের নিজাম হয়ে গেল। ও ওই খুশিতে, যেহেতু ফ্রেঞ্চ ওদেরকে মানে সাহায্য করেছিল, ফ্রেঞ্চদেরকে পন্ডিচেরি বললো, এই পন্ডিচেরি আজকের থেকে আপনারা এখানে খুব ভালো করে বাণিজ্য করুন। মছলিপট্টনম বলে যে ভালো শহরটা ছিল সেটা ওদেরকে দিয়ে দিল মুজাফফর আরো কি দিল, প্রত্যেকটা সৈনিক মানে প্রত্যেকটা সৈন্যদলকে, ফ্রান্সদের প্রত্যেকটা সৈন্যদলকে ৫ লক্ষ টাকা করে গিফট করলো। আর কি করলো, শুধু ডুপ্লেকে ২০ লক্ষ টাকা দিল এবং কিছু জমির জমিদারও করে দিল। এছাড়াও ওকে কৃষ্ণা থেকে কন্যাকুমারী পর্যন্ত পুরো ল্যান্ডটা ডুপ্লেক্স নামে দিয়ে দিল। মানে এত খুশি হয়ে গেল, মুজাফফর জং এর আর কোনো অফিসিয়াল এনিমি রইল না। ঠিক আছে, নেক্সট। তাহলে আমরা এখন অবস্থা হলো, ফ্রেঞ্চ টিম পুরোপুরি সুরক্ষিত, বাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া টিম অলরেডি নাসির জাং কিল্ড হয়ে গেছে, ওয়াল্লাজা বলে ছোট ছেলেটা বেঁচে আছে, আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঁচে আছে। ওকে, এবারে মাঝে কিছু এদের মধ্যে বিরতি ছিল, কিন্তু ওদিকে হায়দ্রাবাদের নিজামের সাথে অন্ধ্রপ্রদেশে আফগানদের সাথে হায়দ্রাবাদের নিজামের বেশ যুদ্ধ লেগেছিল। ঠিক আছে, তো এরকম একটা যুদ্ধ ছিল ব্যাটেল অফ লাক্কিরে দিপ্পালি। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট ব্যাটেল নয় যদিও। লাক্কিরে দিপ্পালিতে শুধু ঘটনাটা মনে রাখবে, ১৭৫১ সালে আফগানরা মুজাফফর জংকে কি করলো, কিল করে দিল।
এটা কিন্তু ইংরেজরা করলো না, বাইরে থেকে অন্য একটা শত্রু এসে করে দিল, মুজাফফর জংকে মেরে ফেলে দিল। ঠিক আছে, তো অটোমেটিক্যালি এখন ফ্রেঞ্চ টিমের মেম্বার একটা কমে গেল, আর এদের তো একটা কমা ছিল, তাহলে এখন দুজন দুজন করে মেম্বার আর বেঁচে আছে। ওকে, নেক্সট চলো। এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, মুজাফফর জংও মারা গেছে, এদিকে এও মারা গেছে, আর চান্দা সাহেবের এখনো কিছু, মানে চান্দা সাহেব যেখানে নবাব আছে কর্ণাটকে, সেখানে কিন্তু এখনো একজন শত্রু বেঁচে আছে, ওয়াল্লাজা। তো চান্দা সাহেবের নজর কিন্তু এখনো এদিকে আছে, যে একে যদি মেরে ফেলতে পারি আমার আর কোনো শত্রু থাকবে না। তাহলে এখানে যে হায়দ্রাবাদের ছিল মুজাফফর জং, হায়দ্রাবাদের নিজাম ছিল, সে তো মারা গেছে। এবার ওই জায়গায় কি হবে, কে শাসন করবে? আমি তোমাদের বলেছিলাম আসফ জাহ যখন বেঁচে ছিল, আসফ জাহের একটা সন ছিল কে? একটা সন ছিল নাসির, আর আসফ জাহের একটা নাতি ছিল কে, সন ইন ল ছিল কে, মুজাফফর। কিন্তু আসফ জাহের বড় ছেলে ছিল নাসির, আর একটা ছেলে ছিল, সেটা কে? সেটা ছিল তোমার সালাদাত। মানে যখন আসফ জাহ মরে যায় তখন সালাদাতের বয়স খুবই ছোট। ঠিক আছে, এবার যখন নাসির জং মারা গেল তখন সালাদাতকে হায়দ্রাবাদের নিজাম করলো। কে করলো এটা? ফ্রেঞ্চরা করলো। এ একটু পাগল ছাগল, একটু সাইকো ছেলে ছিল। ঠিক আছে, মানে ব্রেন, মানে মাথার মস্তিষ্কের অবস্থা খুব একটা স্বাভাবিক ছিল না। এবারে যেহেতু মানে হায়দ্রাবাদের নবাব করলো সালাদাতকে, সালাদাত জাংকে, সালাদাত জাং কখনো ভাবেনি যে আমিও একদিন নবাব হব। ও সবসময় ধরেই নিয়েছিল হয় মুজাফফর নবাব হবে বা নাসির নবাব হবে, আমি হয়তো বেঁচে থাকতে কোনোদিন হায়দ্রাবাদের নবাব হতে পারবো না। তাই ওই খুশিতে ও যখন নবাব হলো, ও ফ্রেঞ্চকে অনেক সোনা গয়না দিল, প্লাস মুজাফফরনগর, ইল্লোর, রাজমুন্দ্রি এবং কারাইকল, এই চারটে বড় বড় শহর ফ্রেঞ্চকে গিফট করলো। ঠিক আছে, তাহলে এখন আবার হায়দ্রাবাদের জায়গায় কে চলে এসছে? আসফ জার ছোট ছেলে সালাদাত জাং চলে এসছে। আর এদের টিমে কিন্তু এখনো একটা মেম্বার ফাঁকা আছে, মানে স্যার স্কোর এখনো 2-0। ওকে, চলো এবারে তোমাদের আমি একটু দেখাই, যখন এদিকে 2-0 হয়ে আছে, যেহেতু ইংরেজদের টিম এখন দুর্বল আছে, ইংরেজরা কি করলো, ইংরেজদের বেশ অনেকগুলো সৈন্য সামগ্রী নিয়ে এবং ওয়াল্লাজাকে বাঁচাতে ওরা তিরুচিরাপল্লী ম্যাপে কোথায় দেখো, ম্যাপে জিঞ্জি থেকে বা আরকুট থেকে দেখো এতটা দূরে। ঠিক আছে, তিরুচিরাপল্লীতে একটা কেল্লা ছিল, ওখানে ওরা লুকিয়েছিল। কারা? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ওয়াল্লাজা, এরা এখানে লুকিয়েছিল এবং নিজেদের শক্তি, নিজেদের পাওয়ার আস্তে আস্তে বাড়াচ্ছিল। ঠিক আছে, যে আমরা একেবারে ফ্রেঞ্চদের উপরে দুম করে অ্যাটাক করব। কিন্তু ফ্রেঞ্চদের টিম এটা জানতে পেরে যায় যে ওরা এই কেল্লাতে লুকিয়ে আছে। ওই জন্য ফ্রেঞ্চ টিম এটাকে ঘেরাওয়া করে 1751 সালে জুলাই মাসে এর উপরে অ্যাটাক করে। এবার যখনই অ্যাটাক করলো তখন ওয়াল্লাজাকে নিয়ে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সরি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় চলে গেল? ফোর্ট সেন্ট ডেভিড, এটা তোমার এতে আছে, বর্তমানে যেখানে তামিলনাড়ু সেখানে আছে। আর যদি বলো তখনকার দিনে কাড্ডালোর বলে একটা শহর ছিল, সেখানে আছে। ঠিক আছে, সেই ফোর্টে চলে গেল, ফোর্ট সেন্ট ডেভিডে পালিয়ে গেল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওয়াল্লাজাকে নিয়ে পালিয়ে গেল। ঠিক আছে, দেখো, বোথ ওয়াল্লাজা অ্যান্ড হিজ আর্মি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্র্যাপড ইনসাইড দিস ফোর্ট। এবং তারা কি করলো, তারা কোনোভাবে মানে সেই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে হেড ছিল সে ছিল রবার্ট ক্লাইভ, সে কোনোভাবে ওখানে পালিয়ে গেল। ঠিক আছে, যদি ম্যাপের মধ্যে দেখো সেন্ট ফোর্ট কোথায়, এখানে আছে সেন্ট ফোর্ট ডেভিড। ঠিক আছে, এবারে ও এবারে এসে ইংরেজরা সেন্ট ফোর্ট ডেভিডে এসে প্ল্যানিং করতে থাকলো যে আর চুপ করে বসে থাকা যাচ্ছে না, এবার ভালো করে আমাদের প্ল্যান করতে হবে কিভাবে আমরা তৈরি হয়ে মাঠে নামবো, বাট কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। রবার্ট ক্লাইভ কি করলো, এ একটা মাস্টার প্ল্যান একটা তৈরি করলো, যে দেখো এখন প্রেজেন্ট কন্ডিশন কি। প্রেজেন্ট কন্ডিশন কিন্তু ওদিকে চান্দা সাহেব প্লাস ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা দুজনই এখন তিরুচিরাপল্লীতে আছে, আমাদেরকে অ্যাটাক করতে ওখানে আছে। আমরা যে লুকিয়ে পালিয়েছি ওরা কিন্তু এখনো জানে না, ওরা ভাবছে আমরা এখনো ওখানে আছি, তাই আমাদেরকে ঘেরাও করে ওরা এখনো ওখানে বসে আছে। ঠিক আছে, তাই আমরা একটা কাজ করতে পারি,
এদিকে যে আরকুটে মানে কর্ণাটকের যে রাজধানী ছিল, যেটা ছিল কার যেখানে এখন কে বসে আছে এখানে আরকুটে, কে বলতে পারবে এখন আরকুটে কে বসে আছে? স্যার ওই সালাদাত ও নো, বসে আছে তো। নো, 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 ওখানে তো চান্দা সাহেব বসে আছে, ওটা তো কর্ণাটকের রাজধানী। সালাদার তো টোটাল হায়দ্রাবাদের নিজাম, তাই না? তো হায়দ্রাবাদের মধ্যে তো একটা ছোট্ট এলাকার মানে কর্ণাটক, ঠিক আছে। তো এখানে কে বসে আছে? চান্দা সাহেব। এটা এখন কার জায়গা? চান্দা সাহেবের জায়গা, ঠিক আছে। তো চান্দা সাহেব তো তিরুচিরাপল্লীতে চলে এসছে, মানে আরকুট এখন ফাঁকা, সৈন্যবলও কম। ওই জন্য রবার্ট ক্লাইভ কি প্ল্যান করলো, যে আমরা একটা আমাদের সৈন্যের দল আরকুটে পাঠাবো, আরকুটটা দখল করব। তাই 500 জন সোলজার কোথায় পাঠালো? আরকুটে পাঠালো। যেহেতু আরকুটের রাজা তখন তিরুচিরাপল্লীতে আছে, তাই আরকুট ইজিলি ইংরেজরা দখল করে নিয়ে নিল, ঠিক আছে। নিয়ে ওখানে যে সৈন্যরা ছিল তখন, ওই সৈন্যরা কাদের হয়ে গেল? ইংরেজদের হয়ে গেল। ওই সৈন্য আর আরেকটা টিম, এই দুজন মিলে পিছন থেকে এসে তিরুচিরাপল্লীতে যে ফ্রেঞ্চ আর আর এর নবাব ছিল, চান্দা সাহেব, কর্ণাটকের যে নবাব ছিল, তার উপরে অ্যাটাক করলো। এই ভয়ে চান্দা সাহেব মানে ফ্রেঞ্চরা তো পালিয়ে গেল, ঠিক আছে। ফ্রেঞ্চরা কি করলো? ফ্রেঞ্চরা স্যারেন্ডার করে দিল, ঠিক আছে। ফ্রেঞ্চরা এখানে স্যারেন্ডার করে দিল। দেওয়ার পরে চান্দা সাহেব কিন্তু লুকিয়ে পালানোর চেষ্টা করেছিল, কোথায়? তাঞ্জোরে, তার হোম টাউনে। মাঝপথে মারাঠারা ওকে আবার ধরলো, ধরে ওকে পুরোপুরি হত্যা করে দিল। ওকে, তাহলে চান্দা সাহেবের কাহিনী এখানে শেষ। তাহলে এখন যে চান্দা সাহেব ছিল কর্ণাটকের নবাব, সে শেষ। তাই এখন কর্ণাটকের নবাবকে আনোয়ারউদ্দিনের ছেলে ভল্লাজা। ওকে, তাহলে স্কোর এখন যদি বলো কি স্যার, স্কোর এখন 1-1, ওরা 2 থেকে কমে 1 হয়ে গেল, আর ইংরেজরা 0 থেকে 1 হয়ে গেল, ঠিক আছে। চলো, এবারে যেহেতু সেন্ট ফোর্ট ডেভিড থেকে ইংরেজরা প্ল্যান বানিয়ে ডুপ্লেকে মানে ডুপ্লের উপরে অ্যাটাক করেছিল, চান্দা সাহেবকে হত্যা করলো, তাই সেই রাগে ডুপ্লে কিছুদিন পরে ফোর্ট সেন্ট ডেভিডের উপরে একটা দারুণ একটা বাউন্সার দিল, দারুণ একটা অ্যাটাক করলো। কিন্তু রবার্ট ক্লাইভ সেটা দুর্দান্ত কভার ড্রাইভ মেরে ব্যালেন্স করে দিল, ঠিক আছে, মানে ওটাকে আটকে দিল। কোনো রকম ভাবে ফ্রেঞ্চ ওর উপরে হাবি হতে পারলো না, ঠিক আছে। নেক্সট, এবারে আবার ফ্রেঞ্চরা কি করলো? ডুপ্লেতে বসে থাকার লোক নয়। একটা সময় যে ডুপ্লে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে তুমুল ভাবে ডোমিনেট করছিল, হঠাৎ করে রাতারাতি চান্দা সাহেব মারা যাওয়ার ফলে সেই ডুপ্লে উইক হয়ে গেল। একের পর এক অ্যাটাক করছে, কিন্তু ইংরেজরা সামলে নিচ্ছে। তো ডুপ্লে মানে ইগোতে এত হার্ট হলো যে ও মানে আর স্থির থাকতে পারছিল না, ঠিক আছে। ওই জন্য কি হলো? ওই জন্য 1753 সালে মানে তিরুচিরাপল্লীতে পরপর 3বার ইংরেজদের সাথে ডুপ্লে মানে ফ্রেঞ্চরা ইংরেজদের সাথে যুদ্ধে নামলো, কিন্তু 3বার ইংরেজরাই জিতে গেল, ফ্রান্সরা হেরে গেল। ফলে ফ্রান্সদের শক্তি প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছিল। আর বারবার ফ্রান্স থেকে অর্ডার আসার পরেও ডুপ্লে এই সমস্ত যুদ্ধগুলো করছিল। তাই ফ্রান্সের যে গভর্নর ছিল, সে পুরো এর দায়ভারের যে হাঁড়ি, সেটা ডুপ্লের মাথায় উপরে ভাঙলো। ভাঙার পরে বলল, এর জন্য দায়ী তুমি, তোমাকে আমরা ফ্রান্সে ফেরত আনছি এবং তোমার জায়গায় অন্য কাউকে পাঠাবো। কেননা ফ্রান্স এখন ইন্ডিয়াতে দুর্বল হয়ে গেছে, তাই আমাদের এই মুহূর্তে কোনো যুদ্ধে যাওয়া চলবে না, ইংরেজদের সাথে এখন বন্ধুত্বের হাত বাড়াতে হবে। তাই ডুপ্লের জায়গায় গোদেহু বলে একজন গভর্নর, তাকে পাঠালো, ঠিক আছে। ফ্রান্স থেকে তাকে মানে পাঠানো হলো, কি বলে পাঠানো হলো? যে ভাই, তুমি ইংরেজদের সাথে গিয়ে নেগোশিয়েট করবে, কোনো যুদ্ধে যাবে না, ঠিক আছে। তো গোদেহু তাই করলো। ইংরেজ গভর্নরকে বলল, আমি শুধু শান্তি চাই, পিস চাই। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলল, ওকে, নো প্রবলেম। তখনই হলো ওদের মধ্যে কি, দ্য ট্রিটি অফ পন্ডিচেরি, ঠিক আছে। কত সালে? 1755 সালে। এবং এর দ্বারা দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের সমাপ্তি হলো। ওকে, এখানেই হলো দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের সমাপ্তি। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ বোঝা গেছে।
কোনো সমস্যা? তাহলে স্যার, প্রথম কর্ণাটকের যুদ্ধ শেষ হয়েছিল এক্সলা চ্যাপলে ট্রিটির দ্বারা, সন্ধির দ্বারা, এবং দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শেষ হলো কিসের দ্বারা? পন্ডিচেরি চুক্তির দ্বারা বা ট্রিটি অফ পন্ডিচেরির দ্বারা। এনি এনি প্রবলেম এখানে? কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ওকে, নেক্সট। এবার আমরা আস্তে আস্তে মুভ কোন দিকে এগোবো, কোন দিকে মুভ করব, সেটা হলো তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। তৃতীয় কর্ণাটকের যুদ্ধে একেবারে কি হলো, একেবারে ইংরেজরা ফ্রেঞ্চের মাথার উপরেই পেরেকটা মারলো, যাতে ফ্রেঞ্চরা আর কখনো উঠতে না পারে। তো সেটা কিভাবে হলো আমরা এবার আস্তে আস্তে দেখবো। ওকে, তো আমরা কি দেখলাম একটু আগে, যে 1742 থেকে 1754 পর্যন্ত প্রায় 12 বছর কারা ফ্রেঞ্চের কোন গভর্নর ছিল? ডুপ্লে। এবং এই ডুপ্লে প্রচুর ইংরেজদেরকে একসময় ডোমিনেট করেছিল। ঠিক আছে, ডোমিনেট করেছিল। এবং ডুপ্লে একটা ভালো কাজ করেছিল। ডুপ্লে যখন ক্ষমতায় ছিল তখন চন্দননগরে ইংরেজদের হেডকোয়ার্টার বানিয়েছিল। মানে ইংরেজরা পুরো ভারতে যে তখন ব্যবসা করছিল, তার মেন ফ্যাক্টরি, মেন হেডকোয়ার্টার কোথায় বানিয়ে নিয়েছিল? চন্দননগরে। ঠিক আছে, এবং তারপরে ইংরেজদের সাথেও যুদ্ধে জড়িয়ে পড়ে, প্রথমে জিতছিল, পরে হারলো, তাই ফ্রান্স ওকে ব্যাক মানে আর কি মানে রিটার্ন করে নিল, এবং তার জায়গায় আহ, শান্তি আনতে বা যুদ্ধ শেষ করতে গোদেহুকে গভর্নর করে পাঠালো। গোদেহু এসে ট্রিটি অফ পন্ডিচেরি করলো এবং সেকেন্ড কর্ণাটক ওয়ারের সমাপ্তি করলো। এটা মাত্র গোদেহু ইন্ডিয়াতে মাত্র 4 মাস ছিল। ঠিক আছে, তারপরে ও আবার ব্যাক চলে গেল। তো গোদেহু যখন শান্তি চুক্তি করে ব্যাক চলে গেল, তখন তারপরে কে এলো? লেরিট বলে একজন গভর্নর ইন্ডিয়াতে এলো ফ্রান্স থেকে। লেরিট কি ছিল? লেরিট কিন্তু ইংরেজদেরকে উপরে অ্যাটাক করার দারুণ চেষ্টা করেছিল, বাট কখনো পেরে ওঠেনি। ঠিক আছে, তো সেটা আমরা দেখে নেবো লেরিট কি করেছিল। আহ যখন লেরিট ভারতে আসে, তখন সেটা কত সাল দেখো, 1755 থেকে 1758। এর মধ্যে 1756 সালে ওই ইউরোপ মহাদেশে আবার ইংরেজ আর মানে ফ্রান্সের মধ্যে, নিজেদের মধ্যে দুই দেশের যুদ্ধ বেঁধে গেল। সেই যুদ্ধের নাম কি? সেভেন ইয়ার ওয়ার স্টার্ট হয়ে গেল। তো সকলেই এটাই ধারণা করছিল, যেমন অস্ট্রিয়ান ওয়ারের ফলাফল ভারতের উপরে পড়েছিল, তেমন এই ওয়ারের মানে প্রভাবও ইন্ডিয়ার উপরে পড়লো। আর সেটাই হলো, এখানে এই দুটো দেশ যুদ্ধ করছে, আর এদের যারা বাণিজ্য করতে ভারতে এসছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুটো, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই দুজনের মধ্যেও ভারতে যুদ্ধ বাঁধলো। কিভাবে বাঁধলো আমাকে এখন বলো। এই যে 1756 সাল ইউরোপে সেভেন ইয়ার ওয়ার স্টার্ট হয়েছে, এই সময় ভারতে কে বেশি শক্তিশালী ছিল? ইংলিশ না ফ্রান্স? এখন ভারতে কে বেশি শক্তিশালী? এনিওয়ান? ইংলিশ স্যার। ইংলিশ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যেহেতু এখন ভারতের পাওয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আছে, তাই ও দেখলো আমরা এখানে পাওয়ারফুল আছি আর তোদের বুকে ভয় নেই, তোদের দেশ আমাদের দেশের উপর অ্যাটাক করছে। তাই চন্দননগরে যে ডুপ্লে খুব ভালো হেডকোয়ার্টার তৈরি করেছিল, সেখানে বুলডোজার চালিয়ে দিল কে? ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার উপরে বুলডোজার চালিয়ে দিয়ে পুরো চন্দননগরকে ধ্বংস করে দিল। ঠিক আছে, রাতারাতি পুরো শেষ করে দিল। কবে? 23 মার্চ 1757। আর এখান থেকেই শুরু হলো থার্ড কর্ণাটিক ওয়ারের সূচনা। ঠিক আছে, আচ্ছা আমাকে বলতে পারবে, এই যে ওহো কি হলো রে বাবা। এই যে চন্দননগরে প্রথম কোন ফ্রান্সের লোকটা এসে এখানে করেছিল? দেখো, চিনতে পারছো কি? আমি বলেছিলাম ফ্রান্সের প্রথম ডাইরেক্টর, মনে পড়ছে? ফার্স্ট ক্লাসে বলেছিলাম, মুঘল যে সুবেদার ছিল, তাকে 40,000 টাকা দিয়ে চন্দননগরটা ভাড়া নিয়েছিল, এবং সেখানে ও প্রথম ফ্যাক্টরি তৈরি করেছিল। প্রথম ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম। কবে সেটা? 1668 সালে।
তারপরে ডুপ্লে সেখানে ভীষণ কাজকর্ম করার ফলে সেই জায়গাটা ওদের হেডকোয়ার্টার বানিয়েছিল, ওদের কমার্শিয়াল হেডকোয়ার্টার বানিয়েছিল কে? ডুপ্লে। ঠিক আছে। আর তার উপরেই যখন ওদিকে 7 ওয়ার স্টার্টেড হলো, 7 ইয়ার ওয়ার, তখন ইংরেজরা ওর উপরে বুলডোজার চালিয়ে দিয়ে পুরো মানে হেডকোয়ার্টারটাকে ধ্বংস করে দিল। ঠিক আছে। তো এটা ছিল এক প্রকারের বিফলতা, এক প্রকারের ব্যর্থতা। ফ্রেঞ্চের যে তখন গভর্নর ছিল লেরিট, সে ওটা আটকাতে পারলো না। ওই জন্য লেরিটকে আবার সরিয়ে নিয়ে তারপরে কে আসলো? ল্যালি বলে একজন আসলো ফ্রান্স থেকে ইন্ডিয়াতে গভর্নর জেনারেল হিসাবে। এই ল্যারি ছিল খুবই তোমার কি বলবো, খুবই ডেয়ারিং, খুবই সাহসী ছিল। ঠিক আছে। খুবই অ্যাগ্রেসিভ ছিল, খুবই ডেয়ারিং ছিল। ঠিক আছে, কারোর দিকে ভয়টাই পেত না। তো এবারে আমাকে বলো, যখন ল্যালি ভারতে এলো তখন কিন্তু আমাদের কন্ডিশন এরকম, ইংরেজরা একদিকে দেখো প্রচুর ডেভেলপ করেছে, আর ফ্রান্স কিন্তু তখন অধঃপতনের দিকে। তাহলে ল্যালি যখন যুদ্ধ করবে ভাবছে ইস্ট ইন্ডিয়া মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, শুধু তো যুদ্ধ করব ভাবলে হয় না, আমি যুদ্ধ করার আগে আমাকে তো দেখতে হবে আমার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন, তাই না? একদিকে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু এখন ইন্ডিয়াতে খুবই খারাপ, আর অন্যদিকে দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফিনান্সিয়াল কন্ডিশন বেশ ভালো। তো এই পরিস্থিতিতে ল্যালি কি করলো? ল্যালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলো। কিভাবে? না, এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেখো, এই যে বললাম না ফোর্ট সেন্ট ডেভিড কাডালোরে বলে একটা জায়গাতে ফোর্ট সেন্ট ডেভিড ছিল, ল্যালি তার উপরে হামলা করলো, করে সেটাকে নিয়ে নিল। তারপরে ল্যালি কি করলো? তারপরে ল্যালি মাদ্রাজের উপরে হামলা করলো। এবারে যখন মাদ্রাজের উপরে মানে ফোর্ট সেন্ট জর্জের উপরে হামলা করলো, তখন ওদিকে চন্দননগরে যে হেডকোয়ার্টার, ফ্রান্সদের হেডকোয়ার্টার উড়িয়ে এখানে চন্দননগর, ততদিনে কি করেছে ইংরেজরা? ফ্রান্সের হেডকোয়ার্টার ওখান থেকে বুলডোজার চালিয়ে উড়িয়ে দিয়েছে। ফলে এলাকাটা এখন কার? ব্রিটিশদের। ব্রিটিশরা ওখান থেকে এখানে সৈন্য পাঠিয়ে দিল, এবং যখনই সৈন্য পাঠিয়ে দিল তখন ল্যালি আর মাদ্রাজ দখল করতে পারলো না। ঠিক আছে। তাহলে 1758 সালে ল্যালি চেষ্টা করলো মাদ্রাজ দখল করবে, বাট ইংরেজরা ওটাকে রিকভার করার জন্য বেঙ্গল থেকে মানে হুগলির চন্দননগর থেকে এনফোর্সমেন্ট মানে সৈন্য ওখানে পাঠিয়ে দিল। তার ফলে ল্যালি ব্যাকফুটে চলে গেল, ল্যালি আর ওটাকে দখল করতে পারলো না। এবার যেহেতু ও বামন হয়ে চাঁদে হাত দিতে গেছে, মানে ক্ষমতা এমনিতে কম, প্লাস ইংরেজদের সঙ্গে মানে ইংরেজদের সাথে লড়াই করতে গেছে, তাই তখনকার দিনে ব্রিটিশ গভর্নর কি ভাবলো, এবার আমরা ফ্রান্সদেরকে এমন একটা ফাইনাল ঝটকা দেবো, এমন একটা শেষ ঝটকা দেবো, যাতে ওরা না আর উঠে দাঁড়াতে পারে। ওদেরকে ছেড়ে দেওয়াটা আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছিল। তাই এত বছর পরে ওরা আবার আমাদের উপরে অ্যাটাক করতে এসছে, তাই এবার ওদেরকে আমরা শেষ এমন একটা অ্যাটাক করবো ওদের উপরে, যাতে ওরা না আর উঠে দাঁড়াতে পারে। আর সেই জন্য বন্দিবাস বলে একটা জায়গা আছে, 1760 22শে জুন বন্দিবাসে ব্যাটেল অফ বন্দিবাস বা বন্দিবাসের যুদ্ধ হলো। কার সাথে? কার? ব্রিটিশদের সাথে ফ্রান্সদের। ঠিক আছে। এখানে ব্রিটিশরা ফ্রান্সদেরকে তুমুল মারধর করলো, তুমুল, ভীষণ বাজেভাবে ওদেরকে হারিয়ে দিল। ঠিক আছে। মানে এক একটা সৈন্যকে ধরে ধরে মেরে দিল। ঠিক আছে, ব্যাটেল অফ বন্দিবাসে 1760 সালে। এবং তার ফলে কি হলো? আচ্ছা, ব্যাটেল অফ বন্দিবাসটা কোথায়? এটা জাস্ট লোকেশনটা দেখানোর জন্য, কর্ণাটিক রিজিয়ন থেকে 100 কিমি উত্তর দিকে, মানে এই দিক থেকে মাদ্রাজ থেকে 100 কিমি উত্তর দিকে, মানে এখানে কোথাও একটা হবে। ঠিক আছে। তো এর ফলে কি হলো? আচ্ছা, ব্যাটেল অফ বন্দিবাসের সময় ইংরেজদের কে ছিল যে লিড করছিল? সে ছিল স্যার আইরি কুট। স্যার আইরি কুট ছিল ওদের লিডার ইংরেজদের থেকে। ঠিক আছে। আর ল্যালি ছিল ফ্রান্সদের থেকে লিডার। ঠিক আছে। তো এখানে আইরি কুট কি করলো? আইরি কুট পুরো ল্যালিকে নিজের বন্দি বানিয়ে নিল। ঠিক আছে, ওকে হারিয়ে দিল, এবং ফ্রান্সদের কাছে যে 2-3টে এলাকা পড়েছিল সেটাও নিয়ে নিল। কি কি? কারিকল, মাহেয়ার, পন্ডিচেরি, যে তিনটেকে আমরা বর্তমান যুগে পন্ডিচেরি বলে মনে করি। সেই কারিকল, মাহেয়ার, পন্ডিচেরি ইংরেজরা, ব্রিটিশরা কি করলো? নিজেদের অধীনে নিয়ে নিল, এবং ল্যালিকে ল্যালিকে পুরোপুরি বন্দি বানিয়ে নিল। ওকে।
ততদিনে কি হলো, ততদিনে 1763 সালে যে 7 ওয়ার যুদ্ধ চলছিল সেটা ওখানে এন্ড হয়ে গেল। সেটা ওখানে যখন এন্ড হয়ে গেল, তখন ব্রিটিশ আর ফ্রান্সদের মধ্যে ট্রিটি অফ প্যারিস হলো, প্যারিসের চুক্তি স্বাক্ষর হলো। এবং এখানেও বলা হলো, চলো ভাই অনেক যুদ্ধ করেছি, এবার আমরা পিস চাই। তো এবার যখন ওখানে যখন শান্তি নেমে এলো, তখন ওখান থেকে খবর এলো কি, ইন্ডিয়াতে কি খবর এলো, যে ভাই ইংরেজরা মাফ করে দাও ওদেরকে, ফ্রান্স যা যা ভুল করেছে মাফ করে দাও, আর আমরা ওদের থেকে যে কটা রাজ্য নিয়ে নিয়েছিলাম সেটা আবার ফেরত দিতে হবে। পন্ডিচেরি, মাহি, কারেকাল ফেরত দেয়া হলো। বাট আইরি কুট ওদেরকে অর্ডার দিল যে ওখানে কোনো সৈন্য রাখা যাবে না। তুমি ওখানে ফ্যাক্টরি করো, বাণিজ্য করো, ঠিক আছে, বাট কোনো সৈন্য রাখতে পারবে না। তাহলে ল্যালি কি বললো, ওকে বস, কোনো সৈন্য রাখবো না। আর কি বললো, ডু নট ফর্টিফাই, ওখানে কোনো কেল্লা তুমি তৈরি করতে পারবে না, কোনো কেল্লা তুমি তৈরি করতে পারবে না। তো ল্যারি তখনও আবারও বললো, ওকে বস, করবো না, প্রাণে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। ঠিক আছে। তো এর ফলে ইন্ডিয়া থেকে পুরোপুরি ফ্রান্স শেষ হয়ে গেল, ফ্রান্সের পাওয়ার। ইন্ডিয়াতে এখন একটাই পাওয়ার সবচেয়ে শিখরে আছে, সেটা কে, সেটা হলো ব্রিটিশ। আর এখানেই আমাদের যে 4টে ইউরোপিয়ান এসছিল ইন্ডিয়াতে, পর্তুগিজ, ডাচ, ফ্রান্স, তিনজন সবের পাওয়ার শেষ হয়ে গেল। একমাত্র টিকে আছে কে, ব্রিটিশ বা ইংল্যান্ড। ঠিক আছে। এবং এখানেই আমাদের কর্ণাটকের যুদ্ধ তিনটে শেষ হলো, এবং শেষ হওয়ার সাথে সাথে তিনটে ইউরোপিয়ান পাওয়ারও কিন্তু শেষ হয়ে গেল। ওকে, ছোট্ট করে একবার দেখে নিই। প্রথম কর্ণাটকের যুদ্ধ তাহলে কবে থেকে কবে, 1746 থেকে 1748। কোন সন্ধির দ্বারা শেষ, ট্রিটি অফ এক্সলা চ্যাপলে। সেকেন্ড কর্ণাটকের যুদ্ধ 1749 থেকে 1754, ট্রিটি অফ পন্ডিচেরির দ্বারা শেষ হয়েছিল। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ 1758 থেকে 1763, ট্রিটি অফ প্যারিসের দ্বারা শেষ হয়েছিল। ওকে, তাহলে কিভাবে ইংরেজরা নিজেদের ক্ষমতা ভারতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ করেছিল, বোঝা গেল কি? ওকে, ক্লাসের মধ্যে কোনো সমস্যা থাকলে, কর্ণাটক ওয়ার 3টে নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। এরপরে আমরা পরের ক্লাস থেকে আমরা কি দেখব, ইংরেজরা কিভাবে এক একটা এলাকা দখল করছে, কিভাবে ভারতের মধ্যে ওদের সাম্রাজ্য বিস্তার করছে, সেগুলো আমরা দেখব। ওকে, ইউরোপ, এখন ইংরেজরা আজকে ক্লাস পর্যন্ত কি দেখলাম, যে কিভাবে ও ইউরোপীয় যে শত্রুগুলো ছিল তাদেরকে কি করে শেষ করলো। আগে প্রথমে আমি কি করব, আমার নিজের বংশের যে শত্রুগুলো সেটা আগে শেষ করলাম, আমার নিজের দেশ থেকে আসা। এবার আমি ইন্ডিয়ার শত্রুগুলো শেষ করবো। ঠিক আছে। ওকে, তো আজকের ক্লাস ছিল এ পর্যন্ত। কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো, বা কোনো ওপিনিয়ন থাকলে শেয়ার করতে পারো। ওকে, আচ্ছা, ক্লাস কি বড় স্পিডে আজকের হলো, নাকি ঠিকঠাকই ছিল? স্যার বলছি যে এত ছোট ছোট ঘটনা সবগুলোই কি মনে রাখতে হবে? না, এত ছোট ছোট ঘটনা এর মধ্যে এই সবগুলো তোমার মনে রাখার দরকার নেই। কিন্তু এই জন্য আমি ছোট ছোট টপিক গুলো মানে এর মধ্যে ইনক্লুড করলাম, যাতে তুমি মানে ইম্পর্টেন্ট ঘটনাগুলো মনে রাখতে সুবিধা হয়, তুমি চেন অফ হিস্ট্রিটাকে তোমার মনে রাখতে সুবিধা হয়। বাই চান্স কোনো অপশনের মধ্যে তুমি গন্ডগোল হয়ে গেলে না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি বুঝতে পারছো এটা তো পরে হয়েছিল, এটা তো তার আগে হয়েছিল, তাহলে তোমার সঠিক অপশন পর্যন্ত তোমার পৌঁছাতে সুবিধা করবে। বুঝতে পেরেছো? এখন যে তোমরা বই পড়ছো, দাঁড়াও 1 মিনিট।